প্রথমবারের মতো মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা নির্যাতনের অভিযোগ আমলে নিয়ে চলছে তদন্ত। অভিযুক্ত 4 পুলিশ কর্মকর্তা গ্রেফতার। ইস্তানবুলে নাইট ক্লাবে হামলাকারীর ছবি প্রকাশ, তল্লাশি অভিযান জোরদার। নিহতদের স্মরণে চলছে শ্রদ্ধা নিবেদন। উত্তর কোরিয়া কখনোই যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষমতা অর্জন করতে পারবে না, দাবি ট্রাম্পের। প্রথম দিনেই ওবামার বহু নীতি বাতিল করবেন ট্রাম্প, বললেন স্পাইসার। এবং যুদ্ধবিরতি সত্ত্বেও বিদ্রোহী ও সিরীয় সেনাদের লড়াই অব্যাহত। সরকারের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে আসন্ন শান্তি আলোচনা বর্জনের হুমকি বিদ্রোহীদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগে 4 পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করা হয়। এদিকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে রোহিঙ্গাদের মারধরের শিকার হওয়ার আরও একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের একটি ভিডিও তদন্ত শুরুর পরদিন একই রকম নতুন আরেকটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। সোমবার প্রকাশিত ভিডিওটিতে দেখা যায় কয়েকজন রোহিঙ্গা মুসলমানকে 3 পুলিশ সদস্য চর ও লাথি মেরে অন্যত্র সরিয়ে দিচ্ছে। এর আগে সোমবার পুলিশের বিরুদ্ধে রোহিঙ্গাদের মারধর ও তা ভিডিও করার অভিযোগ তদন্ত শুরুর একদিন পরই বাহিনীর 4 কর্মকর্তাকে গ্রেফতার করে কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো রাখাইনে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা নির্যাতনের অভিযোগ আমলে নিল সে দেশের সরকার। গত অক্টোবরে রাখাইনের একটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলার জের ধরে ওই অঞ্চলের রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অভিযানের নামে সেনা নির্যাতনের অভিযোগ ওঠে। এসব সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু ও শরণার্থী হয় 50,000-এরও বেশি মানুষ। এ অবস্থায় বিশ্ব সম্প্রদায়ের তীব্র সমালোচনা ও আঞ্চলিক মিত্র দেশগুলোর চাপে অবশেষে টনক নড়েছে এনএলডি সরকারের। এবছরের মধ্যেই রাখাইনে চলমান সংকটের সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। তুরস্কের ইস্তানবুলে নাইট ক্লাবে হামলাকারীর ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ। সেই সাথে ওই হামলাকারীকে ধরতে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। সোমবার পুলিশ 12 সন্দেহভাজনকে আটক করলেও মূল হামলাকারী এখনও নিখোঁজ রয়েছে। তবে তাকে দ্রুত গ্রেফতারের বিষয়ে আশাবাদী সরকার। নিহতদের স্মরণে বিভিন্ন স্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন অব্যাহত আছে। সোমবার তুর্কি পুলিশের সন্ত্রাস বিরোধী ইউনিট ইস্তানবুলে হামলাকারীর এই সেলফি ভিডিও প্রকাশ করে। এরই মধ্যে তার আঙ্গুলের ছাপ ও মৌলিক তথ্য বিবরণী পাওয়ার দাবি করা হলেও অভিযুক্তের পরিচয় প্রকাশ করা হয়নি। নাইট ক্লাবে হামলাকারীকে ধরতে 2 দিন ধরে চলা অভিযানে এ পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হলেও তাদের মধ্যে মূল সন্দেহভাজন নেই। সোমবারও ইস্তানবুলের বিভিন্ন স্থানে তল্লাশি চালায় পুলিশ। হামলাকারীর মৌলিক তথ্য হাতে পাওয়ায় দ্রুতই তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে জানিয়েছেন তুরস্কের উপপ্রধানমন্ত্রী। তুরস্কের ভূখণ্ডে ও দেশের বাইরে যে কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা মোকাবেলা করার ক্ষমতা আমাদের আছে। আশা করি নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর সম্মিলিত চেষ্টায় দ্রুত হামলাকারীকে গ্রেফতার করা সম্ভব হবে। শুধু মূল হামলাকারী নয়, যারা এই সন্ত্রাসী তৎপরতায় জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এর আগে হামলার সময়কার সিসিটিভির ভিডিও প্রকাশ করা হয়। একই দিন আইএসের পক্ষ থেকেও গত শনিবারের হামলার দায় স্বীকার করা হয়। ওই হামলায় কোনোভাবে বেঁচে যাওয়া এক তরুণ জানালেন সেদিনের ভয়াবহতার কথা। আমি তার মুখ ভালো করে দেখিনি। হঠাৎ দেখলাম নাইট ক্লাবে ঢুকেই একজন এলোপাতারি গুলি চালাচ্ছে। সে কিছু বিস্ফোরকও ছুড়ে মারে। সৌভাগ্যক্রমে আমরা এক পাশ দিয়ে বের হয়ে যেতে সক্ষম হই। ইস্তানবুল হামলায় নিহতদের স্মরণে সোমবারও রেইনা নাইট ক্লাবের বাইরে স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন স্তরের মানুষ। হামলার পর 3 দিন পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি স্থানীয়দের মন থেকে। তুরস্ক অনেক বড় ঝুঁকির মধ্যে আছে। সাম্প্রতিক সময় এখানে একের পর এক সন্ত্রাসী হামলা ঘটে চলেছে। এই দৃশ্য আমরা আর দেখতে চাই না। কোনো মানুষই এমন নৃশংসতা সমর্থন করে না। যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে সবারই ঐক্যবদ্ধ হওয়া উচিত। শনিবারের হামলায় নিহত এক তুর্কির জানাজা সোমবার ইস্তানবুলে অনুষ্ঠিত হয়। এ সময় স্বজনদের আর্তনাদে ওই এলাকায় শোকাবহ পরিবেশ তৈরি হয়। এদিকে সোমবার একটি বিশেষ ফ্লাইটে করে হামলায় নিহত লেবাননের 3 নাগরিকের মৃতদেহ ও আহত বেশ কয়েকজনকে দেশে ফিরিয়ে নেওয়া হয়। অন্যান্য দেশের নাগরিকদের মৃতদেহ যার যার দেশে ফেরত নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় গণমাধ্যম। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। বাগদাদে পৃথক হামলায় নিহত অন্তত 60, আত্মঘাতী হামলার দায় স্বীকার আইএসের।
আবাদের সঙ্গে ওলাদের বৈঠক, আইএসকে হটিয়ে দেওয়ার প্রত্যয়। আইএসের কাছ থেকে অর্থের বিনিময়ে ইউরোপে সন্ত্রাসী হামলার মাধ্যমে অমুসলিমদের হত্যার পরিকল্পনার অভিযোগে সন্দেহভাজন এক সিরীয় শরণার্থীকে জার্মানিতে আটক করা হয়েছে। 38 বছর বয়সী ওই সিরীয় ব্যক্তিকে জার্মানির সারল্যান্ড প্রদেশের সারব্রাকেন শহর থেকে আটক করে নিরাপত্তা বাহিনীর বিশেষ দল। পুলিশ জানায়, ইউরোপের কয়েকটি দেশে গাড়ি বোমা হামলা চালানোর বিনিময়ে আইএসের কাছে প্রায় 1,80,000 ইউরো দাবি করেছিল ওই সিরীয় শরণার্থী। সেই সঙ্গে ওই অর্থ দিয়ে অন্তত 8টি গাড়ি ও প্রচুর পরিমাণে বিস্ফোরক কেনার পরিকল্পনাও করে সে। আটককৃত ব্যক্তি 2017 সালে জার্মানিতে প্রবেশ করে স্থায়ীভাবে বসবাসের আবেদন করলেও সরকার তাকে সাময়িকভাবে বসবাসের অনুমতি দেয়। Out in the end, so it's very explosive politically in Germany right now, so a story like this could really set. যুদ্ধবিরতি সত্ত্বেও রাজধানী দামেস্ক ও এর আশেপাশের এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সিরীয় সেনাদের লড়াই অব্যাহত রয়েছে। সরকারি বাহিনীর বিরুদ্ধে অসংখ্যবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় আসন্ন শান্তি আলোচনা বর্জনের হুমকি দিয়েছে সিরিয়ার বিদ্রোহী গ্রুপগুলো। এর মধ্যে পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের বিদ্রোহী নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় গত বৃহস্পতিবার সিরিয়া জুড়ে যুদ্ধবিরতি শুরু হলেও বিভিন্ন স্থানে লড়াইয়ের খবর পাওয়া যায়। যুদ্ধবিরতির প্রথম দিন থেকেই সরকারি বাহিনীর বিরুদ্ধে অব্যাহতভাবে তা লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে আসাদ বিরোধী বিদ্রোহীরা। সোমবারও রাজধানী দামেস্ক ও এর আশপাশের এলাকায় দুপক্ষের মধ্যে তীব্র লড়াইয়ের খবর পাওয়া যায়। পর্যবেক্ষণ সংস্থা জানায়, রাজধানীর প্রধান পানি সরবরাহ কেন্দ্র হিসেবে পরিচিত বিদ্রোহী নিয়ন্ত্রিত ওয়াদি বারদা এলাকা পুনরুদ্ধারে গোলাবর্ষণের পাশাপাশি বিমান হামলা চালায় সিরীয় বাহিনী। সরকারি বাহিনীর পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা বর্তমানে দামেস্কের উপকণ্ঠে অবস্থিত আইন আল ফিজা এলাকার দিকে অগ্রসর হচ্ছে বলেও জানানো হয়। দামেস্ক ছাড়াও এদিন আরেক প্রদেশ পশ্চিমাঞ্চলীয় হোমসে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে সরকারি বাহিনীর গোলাবর্ষণ ও মিসাইল হামলার খবর পাওয়া গেছে। অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে বিদ্রোহী নিয়ন্ত্রিত আল রাস্তান এলাকায় এসব হামলা চালাতে দেখা যায়। এ অবস্থায় প্রধান বিদ্রোহী গ্রুপগুলো বলেছে, সরকারি বাহিনীর এমন যুদ্ধবিরতি লঙ্ঘন চলতে থাকলে এ মাসের শেষের দিকে কাজাখস্তানের আস্তানায় যে শান্তি আলোচনা শুরুর কথা রয়েছে তাতে তারা চোখ দেবে না। যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্য দিয়ে আসাদ বাহিনী রাশিয়া ও তুরস্ককে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করছে বলেও অভিযোগ করে তারা। যুদ্ধবিরতির প্রথম দিন থেকেই আসাদ বাহিনী ক্রমাগত তা লঙ্ঘন করে আসছে। এতে আলোচনা সমঝোতার সব রাস্তা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে শান্তি আলোচনায় আমাদের অংশগ্রহণের কোনো প্রশ্নই ওঠে না। সরকারি বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদ করেছে সাধারণ মানুষও। আলেপ্পো পুনরুদ্ধারের পর আসাদ বিরোধীদের নতুন আবাসস্থল হয়ে ওঠা ইদলিবে সোমবার শত শত লোক রাস্তায় নেমে এসে সরকার বিরোধী বিক্ষোভ করে। জনগণ সংঘাত চায় না বলেই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছিল, কিন্তু আসাদ বাহিনী এখনো নির্বিচারে মানুষ হত্যা করে চলেছে। সিরিয়ার মানুষ বিমান হামলা, যুদ্ধ, হত্যা এসব থেকে মুক্তি চায়। মানুষ সত্যিই ক্লান্ত। আমরা এসব সংঘাত আর সংঘর্ষের সমাপ্তি চাই। বিদ্রোহীদের কাছ থেকে আলেপ্পো পুনর্দখলের পর থেকেই দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় জোর তৎপরতা চালিয়ে আসছে রাশিয়া ও তুরস্ক। এরই ধারাবাহিকতায় দেশ দুটির মধ্যস্থতায় এ মাসের শেষ দিকে কাজাখস্তানের রাজধানী আস্তানায় সব পক্ষের অংশগ্রহণে নতুন করে শান্তি আলোচনা শুরুর কথা রয়েছে। অন্বয় কর্মকার, সময় সংবাদ। 2014 সালে ইরাক ও সিরিয়ায় আইএস বিরোধী বিমান হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত অনিচ্ছাকৃতভাবে 188 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে স্বীকার করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট। মার্কিন জোটের বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহতের বিষয়ে যৌথ টাস্ক ফোর্সের মাসিক তদন্ত রিপোর্ট পর্যালোচনা শেষে একথা স্বীকার করা হয়। যদিও গত নভেম্বর মাসে বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় 16টি অভিযোগের মধ্যে মাত্র 5টি সত্য বলে স্বীকার করে টাস্ক ফোর্স। সেই সঙ্গে বাকি অভিযোগগুলো ভিত্তিহীন উল্লেখ করে এগুলো প্রমাণিত হয়নি বলে জানানো হয়। টাস্ক ফোর্সের কর্মকর্তারা বর্তমানে ডিসেম্বর মাসে চালানো মার্কিন জোটের বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি তদন্ত করছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে। ওই মাসে ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে অন্তত 17,000 বার বিমান হামলা চালায় মার্কিন জোট।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের ইরাক সফরের মধ্যেই সোমবার বাগদাদে আত্মঘাতী গাড়ি বোমা হামলা এবং বেশ কয়েকটি স্থানে বোমা হামলায় অন্তত ৬০ জন নিহতের ঘটনা ঘটেছে। আত্মঘাতী গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস। একই দিন সামারা শহরে দুটি পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলায় নিহত হয় ৭ পুলিশ সদস্য। ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সঙ্গে দেখা করে প্রেসিডেন্ট ওলাদ বলেন, যে কোনো মূল্যে আইএস হটিয়ে দেয়া এখন প্রধান কাজ। সোমবার বাগদাদের সদর শহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ঘটনাস্থলেই নিহত হন অনেকে। পুলিশ জানায়, বোমা হামলাকারী একটি পিকআপ ভ্যানে করে এসে জনবহুল বাজারে এ হামলা চালায়। এ ঘটনার পর নিজস্ব ওয়েবসাইট আমাক নিউজ এজেন্সিতে বোমা হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস। একই দিন বাগদাদের আরও কয়েকটি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনায় অনেক বেসামরিক নাগরিক হতাহত হন। এছাড়াও সামানা শহরে দুটি পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন পুলিশ নিহত হন। এর মধ্যেই ইরাক সফরে বাগদাদে পৌঁছান ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। তার সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী আবাদি বলেন, আইএসকে সমূলে উৎপাটন করতে ইরাকি বাহিনী লড়াই চালিয়ে যাবে। সন্ত্রাসী হামলা প্রতিরোধে নিরাপত্তা বাহিনীকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জঙ্গিরা আবারও সাধারণ নাগরিকদের উপর হামলা চালাতে শুরু করেছে। আমি ফ্রান্সের প্রেসিডেন্ট এবং যেসব দেশ আইএসের হামলার শিকার হয়েছে সবাইকে প্রতিশ্রুতি দিচ্ছি, আইএসের শেষ দেখে ছাড়বো আমরা। একই সুরে ওলাদ বলেন, যে কোনো মূল্যে আইএসকে হটাতে হবে। মসুলে আইএস বিরোধী অভিযানে ইরাকি বাহিনীকে কয়েকটি দেশের যে জোট সহায়তা করছে তার মধ্যে ফ্রান্সও আছে। ওলাদ বলেন, তার সেনারা ইরাকি বাহিনীকে সহায়তা দিয়ে যাবে। জোটের অংশ হিসেবে ফ্রান্স ইরাককে প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহায়তা করছে। যুদ্ধ বিমান ও ভারী অস্ত্রশস্ত্র দিয়ে কার্যকরী পদক্ষেপ নিয়েছে। আমাদের উদ্দেশ্য মসুলকে আইএস মুক্ত করা, সন্ত্রাসবাদ মোকাবিলা করা। তবে সবকিছু মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রেখে করতে চাই আমরা। আবাদির সঙ্গে বৈঠকের আগে ওলাদ দেখা করতে যান ইরাকে নিযুক্ত ফরাসি সেনাদের সঙ্গে। ইরাকি বাহিনীর সঙ্গে মসুল অভিযানে আইএসের বিরুদ্ধে লড়াইরত এই সেনাদের সাহসিকতার প্রশংসা করে ওলাদ বলেন, মসুল পুনর্দখলে ইরাকি বাহিনীকে সহায়তা দেওয়া অব্যাহত রাখতে হবে। নতুন বছর সন্ত্রাসবাদের বিরুদ্ধে জয়ী হবার বছর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ওলাদ। মনে রাখবেন, অন্যের মাটিতে আপনারা যে যুদ্ধ করছেন তা নিজের দেশের মানুষকে সন্ত্রাসবাদের হাত থেকে রক্ষা করতেই। আপনারা আপনাদের পরিবার স্বজনদের ফেলে ইরাক কিংবা সিরিয়ায় দিনের পর দিন লড়াই করছেন শুধুমাত্র বিশ্বকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের হাত থেকে বাঁচাতে। ফ্রাঁসোয়া ওলাদ এর আগে ইরাকি প্রেসিডেন্ট ফুয়াদ মাসুমের সঙ্গেও দেখা করেন। এ সময় তিনি আইএসকে বিশ্বের সব দেশের মানুষের শত্রু বলে উল্লেখ করেন। একই দিন তিনি ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের প্রেসিডেন্ট মাসুদ বারজানির সঙ্গেও দেখা করেন। ইরাকে কুর্দি পেশমার্গা বাহিনীর প্রধান সমর্থক দেশ ফ্রান্স। কুর্দি পেশমার্গা এবং ফরাসি বাহিনী যৌথভাবে আইএস মোকাবিলা করবে বলে প্রত্যয় জানান তিনি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে আঘাত হানার মতো পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কখনোই অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ট্রাম্প ওবামা প্রশাসনের বেশ কিছু নীতি বাতিল করে দিতে চান বলে জানিয়েছেন তার মনোনীত প্রেস সেক্রেটারি শন স্পাইসার। এদিকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে পাকিস্তানের দ্বৈত নীতি ট্রাম্প সহ্য করবে না বলে জানিয়েছেন তার দায়িত্ব গ্রহণ কমিটির কর্মকর্তা শলভ কুমার। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নতুন বছরে দেয়া ভাষণে পরমাণু ওয়ারহেড যুক্ত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতার কাছাকাছি থাকার যে ঘোষণা দিয়েছেন তার প্রতিক্রিয়া দেখিয়েছে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার টুইটারে তিনি বলেন, পিয়ংইয়ং কখনোই যুক্তরাষ্ট্রে আঘাত হানার মতো সক্ষমতা অর্জন করবে না। তবে উত্তর কোরিয়ার সক্ষমতা অর্জন করবে না নাকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়টি তার মন্তব্যে পরিষ্কার নয়। একই দিন অন্য এক টুইট বার্তায় চীনের সমালোচনা করে ট্রাম্প বলেন, দেশটি তাদের একতরফা নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য থেকে বড় অঙ্কের মুনাফা অর্জন করলেও উত্তর কোরিয়া বিষয়ে ওয়াশিংটনকে কোনো সাহায্য করছে না। এদিকে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতির বিষয়ে তার সম্ভাব্য অবস্থান নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্লেষকদের আলোচনা পর্যবেক্ষণ ততই জোরালো হচ্ছে। ট্রাম্পের দায়িত্ব গ্রহণ কমিটির কর্মকর্তা শলভ কুমার সোমবার নয়াদিল্লিতে ভারত পাকিস্তান সহ দক্ষিণ এশিয়া বিষয়ে ট্রাম্পের কিছু নীতির কথা তুলে ধরেন। এই অঞ্চলের নিরাপত্তায় পাকিস্তানের দ্বৈত নীতি, অর্থাৎ একই সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় প্রশ্রয় এবং প্রতিবেশীদের সঙ্গে শান্তি আলোচনার চেষ্টা ট্রাম্প প্রশাসন মেনে নেবে না বলে জানান তিনি।
সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের অংশ হিসেবে ভারতের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে চান ট্রাম্প। প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার প্রথম বছরেই নয়াদিল্লির সঙ্গে বার্ষিক বাণিজ্য $10,000 কোটি থেকে বাড়িয়ে $30,000 কোটি করতে চান তিনি। এটি দুপক্ষের জন্যই লাভজনক হবে বলে মনে করেন ট্রাম্প। মার্কিন টেলিভিশন এবিসির দিস উইক অনুষ্ঠানে ট্রাম্পের মনোনীত প্রেস সেক্রেটারি শন স্পাইসার জানিয়েছেন, ওবামা প্রশাসনের নেওয়া বেশ কিছু পদক্ষেপ ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই বাতিল করে দিতে চান ট্রাম্প। স্পাইসার বলেন, ওবামা প্রশাসনের যেসব পদক্ষেপের কারণে মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত ও কর্মসংস্থান বিঘ্নিত হয়েছে এমন আইন বাতিল করা হবে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শিল্পের পুনর্জাগরণের মাধ্যমে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি ট্রাম্পের অন্যতম লক্ষ্য বলে জানান স্পাইসার। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে যাওয়ার আগে সবশেষ অবকাশ যাপন শেষে ওয়াশিংটনে ফিরেছেন ওবামা দম্পতি। দ্বীপরাজ্য হাওয়াইয়ে ক্রিসমাস ও নববর্ষ উদযাপন শেষে সোমবার মেয়ে সাশা ও মালিয়াকে নিয়ে হোয়াইট হাউসে ফেরেন বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা। এ ভ্রমণে থাকাকালে যুক্তরাষ্ট্র থেকে 35 রুশ কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দেন প্রেসিডেন্ট ওবামা। আগামী 20 জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তরের আগে 10 জানুয়ারি নিজ শহর মধ্য পশ্চিমাঞ্চলীয় ইলিনয় রাজ্যের শিকাগোয় বিদায়ী ভাষণ দেবেন প্রেসিডেন্ট ওবামা। দেশি বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ হিসেবে বিপুল অর্থের উপহার নেওয়ার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সে দেশের পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দেশটির অ্যাটর্নি জেনারেল অ্যাভিকাই ম্যান্ডেলব্লিট জানান, তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর বিষয়ে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। সোমবার জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনেই তাকে প্রথমবারের মতো কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, ইসরায়েলি ও বিদেশি ব্যবসায়ীদের দেয়া এ উপহারের পরিমাণ কয়েক লাখ সেকেল। এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে 2টি দুর্নীতির মামলা চলছে। এ বিষয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে রয়টার্স। তবে সব দুর্নীতির অভিযোগ অস্বীকার করে নেতানিয়াহু বলেছেন, যারা তার পতন দেখার জন্য অপেক্ষা করছে শেষ পর্যন্ত তারা হতাশ হবে। ইসরায়েলি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাই পুলিশ ও সেনাবাহিনীকে ফিলিস্তিনিদের হত্যায় উদ্বুদ্ধ করেছেন বলে অভিযোগ করেছেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। সম্প্রতি জেরুজালেম ও পশ্চিম তীরে বেসামরিক ফিলিস্তিনি নাগরিক হত্যার ঘটনায় উদ্বেগ জানায় সংগঠনটি। ইসরায়েলি সেনাদের ওপর এর দোষ না চাপিয়ে যারা এমন কর্মকাণ্ডকে উৎসাহিত করছে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত বলেও জানান এইচআরডব্লিউর কর্মকর্তা সারিবাসী। একই সঙ্গে ইসরায়েলি সেনাদের আন্তর্জাতিক আইন মেনে চলারও আহ্বান জানান তিনি। এক হিসাব মতে 2015 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে শিশুসহ 3 শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, ব্রাজিলের একটি কারাগারে মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 80। জিম্মি 12 কারারক্ষীকে মুক্তি দিয়ে বন্দীদের আত্মসমর্পণ। ব্রিটেনে 2020 সালের সাধারণ নির্বাচনের আগে লেবার পার্টির জনপ্রিয়তার উন্নতি না হলে দলের শীর্ষ পদ থেকে পদত্যাগ করতে পারেন জেরেমি করবিন। সম্প্রতি বিভিন্ন জনমত জরিপে দলটির জনপ্রিয়তায় ভাটা পড়বে তথ্য উঠে আসায় এমন ইঙ্গিত দিয়েছেন করবিনের ঘনিষ্ঠজন লেন ম্যাকুস্কি। জেরেমি কিংবা বিরোধী দলীয় চ্যান্সেলর জন ম্যাডোনেলের ক্ষমতা আঁকড়ে রাখার কোনো ইচ্ছে নেই বলেও এক সাক্ষাৎকারে জানান তিনি। 2019 সালের মধ্যে বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে সার্বিক অবস্থা পুনর্মূল্যায়ন করারও ইঙ্গিত দেওয়া হয়। ব্রেক্সিটের পর করবিন বেশি চাপে থাকলেও গত সেপ্টেম্বরে দলের আস্থা ভোটে উতরে যান তিনি। দক্ষিণ চীন সাগর নিয়ে তাইওয়ানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই বিরোধপূর্ণ ওই অঞ্চলটিতে মহড়া চালিয়েছে চীনের প্রধান বিমানবাহী রণতরী লিওনিং। মঙ্গলবার দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। সম্প্রতি রণতরীটি আরও কয়েকটি চীনা যুদ্ধজাহাজকে সঙ্গে নিয়ে তাইওয়ানের দক্ষিণে 90 নটিক্যাল মাইল এলাকা অতিক্রম করলে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, নিয়মিত অনুশীলনের অংশ হিসেবেই দক্ষিণ চীন সাগরে মহড়া চালিয়েছে লিয়াওনিং। এ সময় প্রতিকূল পরিস্থিতিতে রণতরী থেকে বিমান উড্ডয়ন এবং অভিযান পরিচালনার মহড়া দেয় বেশ কয়েকটি J-15 যুদ্ধবিমান। এ সময়ে ওই এলাকায় বেশ কয়েকটি চীনা সামরিক হেলিকপ্টারও মহড়া চালায় বলে জানা গেছে, যদিও এ বিষয়ে চীনের নৌবাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ব্রাজিলের মানাউস শহরের একটি কারাগারে দুটি মাদক ব্যবসায়ী গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্দীরা জিম্মি করা ১২ কারারক্ষীকে মুক্তি দিয়ে আত্মসমর্পণ করার পর পরিস্থিতি শান্ত হয় বলে জানিয়েছে পুলিশ। রক্তক্ষয়ী সংঘাতের খবরে সোমবার অ্যামাজন জঙ্গলের মানাউস শহরের ওই কারাগারের বাইরে ভিড় করে বন্দীদের স্বজনেরা। তাদের কেউ কেউ ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ হয়ে তারা ফটক ভেঙে ফেলার চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। আমার ছেলে এই কারাগারে বন্দী। আমি জানতে চাই সে ভিতরে কেমন আছে। আমি আমার ছেলেকে চাই। আগে থাকতেই রেষারেষি থাকা দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ শুরু হয় রোববার। সোমবার পর্যন্ত টানা ১৭ ঘন্টা কারাগারের ভেতরে তাদের রক্তক্ষয়ী সংঘর্ষ চলে। এতে কারাগারের বাইরে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের পর কারাগারের দেয়ালের বাইরে থেকেও অনেকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। সংঘর্ষ চলাকালীন কয়েকজন বন্দী পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের সংখ্যা কত তা জানতে পারেনি পুলিশ। তাদের ধরতে এরই মধ্যে ব্যাপক তল্লাশি শুরু করা হয়েছে। নিহতদের বেশিরভাগেরই শিরচ্ছেদ করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কারাগার থেকে পালানো বন্দীর সংখ্যা হিসেব করে দেখছে কর্তৃপক্ষ। ব্রাজিলের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার চাইতে বেশি বন্দী থাকায় প্রায়ই এমন ঘটনা ঘটে থাকে। তবে এবারের ঘটনাকে সবচেয়ে ভয়াবহ সহিংসতা হিসেবে উল্লেখ করেছে গণমাধ্যম। আফরিন জেরিন, সময় সংবাদ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকযুদ্ধে এক পাকিস্তানি জঙ্গি নিহতের দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার সেনারা জানায়, বারামুল্লা জেলায় নিহত ওই ব্যক্তি পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্করে তৈয়বার সঙ্গে সংশ্লিষ্ট। সন্দেহভাজন জঙ্গিদের চলাচলের আগাম তথ্য পেয়ে বারামুল্লার হারিতাজ তারজু এলাকায় গোপন অবস্থান নেয় সেনারা। পরে বন্দুকযুদ্ধে নিহত হয় ওমর খাতাব নামের ওই সন্দেহভাজন জঙ্গি। তার কাছ থেকে একটি AK-47 রাইফেল ও বেশ কিছু গোলাবারুদ পাওয়া যায় বলে জানানো হয়। গত সপ্তাহে জঙ্গি হামলায় কাশ্মীরের বান্দিপোরা এলাকায় 2 সেনা আহত হয়েছিল। নির্বাচনে ধর্ম, বর্ণ, সম্প্রদায় বা ভাষার দোহাই দিয়ে ভোট চাইতে পারবেন না রাজনীতিবিদরা। ভারতের সর্বোচ্চ আদালত সোমবার এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের 7 জন বিচারকের একটি বেঞ্চ এ আদেশ দিয়ে বলেন, নির্বাচনী প্রক্রিয়া একটি ধর্মনিরপেক্ষ প্রক্রিয়া। এতে ধর্মের ভূমিকা থাকা উচিত নয়। আদালতের এই আদেশ কার্যকর হলে ভারতের রাজনীতিবিদদের ভোটের কৌশলে পরিবর্তন আনতে হবে। তবে একে স্বাগত জানিয়েছেন রাজনীতিবিদরা। কদিন পরে উত্তরপ্রদেশের নির্বাচন। নতুন এ নিয়ম রাজ্যটির নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়িবোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর 3 কর্মী নিহত হয়েছে। সোমবার সোমালি শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের চেকপোস্টের সামনে নিরাপত্তা কর্মীরা গাড়ি তল্লাশি করার সময় এ বিস্ফোরণ ঘটানো হয় বলে জানায় পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানায়, তারা তুমুল গুলির সঙ্গে বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। হামলার কারণ সম্পর্কেও কিছু জানা যায়নি। পুলিশ ঘটনা তদন্ত করছে। গাড়ির ভেতর লুকিয়ে এবং সুটকেসে ভরে 3 অভিবাসীকে স্পেনের স্বশাসিত সিউটা শহরে পাচার করার সময় মরক্কোর 2 নাগরিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মরক্কোতে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এর ড্যাশবোর্ডের ভেতর থেকে একটি সিটের পেছন থেকে এক নারী সহ 2 জনকে উদ্ধার করে পুলিশ। অন্যদিকে মরক্কোর বিমানবন্দরে এক নারীর প্রতি সন্দেহ হলে তার হাতের ট্রলির সঙ্গে বেঁধে রাখা সুটকেস খুলতে বলে পুলিশ। পরে সেই সুটকেসের ভেতর থেকে এক যুবককে উদ্ধার করা হয়। এই 3 অভিবাসীকে স্পেনের সিউটা শহরে পাচার করা হচ্ছিল বলে জানায় পুলিশ। উদ্ধারের পর তাদের সবাইকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে সোমবার 1000-এরও বেশি শরণার্থী মরক্কো সীমান্ত পার হয়ে স্পেনে প্রবেশের চেষ্টা করায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে 2 দেশের নিরাপত্তা বাহিনীর অর্ধশতাধিক সদস্য আহত হন। চিলির ভালপারাইসোতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে প্রায় 125 একর জমি ও শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে বলে জানা গেছে। রেড অ্যালার্ট জারি করা সহ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশেপাশের মানুষদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার গ্রিন লাগুন এলাকায় ভয়াবহ এই দাবানল ছড়িয়ে পড়লে এতে আহত হয় অন্তত 19 জন। তাদের স্থানীয় হাসপাতালে সেবা দেওয়া হচ্ছে। দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে 49টি দমকল বাহিনী চেষ্টা চালাচ্ছে।
2014 সালের দাবানলে 15 জন নিহত হওয়া সহ প্রায় 2000-এরও অধিক বাড়িঘর পুড়ে গেছে বলে জানা যায়। থাইল্যান্ডে যাত্রীবাহী ভ্যান ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে 25 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে 2 জন। সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় চোনবুরি প্রদেশের একটি প্রধান সড়কে দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। 15 জন যাত্রীবাহী ভ্যানটি নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা 12 যাত্রীবাহী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন ধরে যায়। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশ জানায় সম্প্রতি এ নিয়ে দ্বিতীয়বার একই ধরনের দুর্ঘটনা ঘটল। চলতি এবং আগামী অর্থবছরে ভারতের অর্থনৈতিক উন্নয়ন চীনের তুলনায় বেশি হবে, এমনটাই জানিয়েছে জাতিসংঘ। এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার বিষয়ে জাতিসংঘের করা গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদন অনুযায়ী 2016-17 এবং 2017-18 অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হবে 7.6%। এ সময়টায় দেশটিতে বিদেশি বিনিয়োগও স্থিতিশীল থাকবে বলে জানানো হয়েছে। বৃষ্টিপাত স্বাভাবিক থাকলে প্রবৃদ্ধি বাড়বে কৃষিখাতেও। তবে রিপোর্টে বলা হয় এ সময়টায় চীনের প্রবৃদ্ধি হবে 6.4%, যা বেইজিং এর নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম। ভিয়েতনামে 18 বছর পর এক ব্যক্তির পাকস্থলী থেকে অপারেশনের কাজে ব্যবহৃত কাঁচি বের করে আনা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় থাই নগুয়েন প্রদেশে এ ঘটনা ঘটে। মা বানহাট নামে 54 বছর বয়সী ওই ব্যক্তি দীর্ঘ 18 বছর ধরে কাঁচিটি পাকস্থলীতে বহন করছিলেন। 1998 সালে একটি দুর্ঘটনায় অস্ত্রোপচারের পর চিকিৎসকরা ভুলে এটি রেখেই তার পেটে সেলাই করেন বলে জানা গেছে। কয়েক বছর ধরে পাকস্থলীতে ব্যথা অনুভব করলেও কিছু ক্লিনিকে একে ওই ব্যক্তির আলসার বলে জানানো হয়। পরে নগুয়েন হাসপাতালে এক্স-রে করানোর পর পাকস্থলীতে 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের কাঁচিটি ধরা পড়ে। গত শনিবার অস্ত্রোপচারের মাধ্যমে তা বের করে আনা হয়। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য আলাবামায় ঝড়ে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। রাজ্যের গভর্নরের দপ্তরের পক্ষ থেকে খবর নিশ্চিত করা হয়। আলাবামার গভর্নর রবার্ট বেন্টলি টুইটারে জানান, রাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চলে সোমবার ঝড়ে এই প্রাণহানির ঘটনা ঘটে। ঝড়ে কিছু এলাকার গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বেশ কিছু ঘরবাড়িতে। আলাবামা ছাড়াও পার্শ্ববর্তী লুইজিয়ানা, টেক্সাস ও মিসিসিপিতেও ঝড় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সালের ভয়াবহ ভূমিকম্পের পর আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে হিমালয় কন্যা নেপাল। পর্যটন নির্ভর দেশটিতে ধ্বংস হয়ে গেছে অনেক দর্শনীয় স্থাপনা। পর্যটকদের আকৃষ্ট করতে সম্প্রতি নেওয়া হয় এক ব্যতিক্রমী উদ্যোগ। আয়োজন করা হয় হাতিদের নিয়ে সুন্দরী ও দৌড় প্রতিযোগিতার। আয়োজন করা হয়েছে সুন্দরী প্রতিযোগিতার, তবে অংশগ্রহণকারী কোনো সুন্দরী রমণী কিংবা পুরুষ নয়, বরং হাতি। হিমালয় কন্যা নেপালের রাজধানী কাঠমান্ডুর কাছে চিতওয়ানে আয়োজিত হাতি উৎসবে বিশ্বের নানা প্রান্তের মাহুতরা তাদের হাতিদের নান্দনিকভাবে সাজিয়ে নিয়ে আসে। রঙিন সাজ ও ত্বক দেখেই নির্বাচন করা হয় সবচেয়ে সুন্দর হাতি। আয়োজকরা জানান, 2015 সালের ভূমিকম্পের পর ধস নামে দেশটির পর্যটন শিল্পে, আর তাই ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ। ভূমিকম্প ও ভারতে নিষেধাজ্ঞার পর আমাদের পর্যটন ব্যবসায় চরম মন্দা দেখা দেয়। পর্যটকরা আবার যেন এখানে আসার উৎসাহ পায়, সেই উদ্দেশ্যেই আমরা কাজ করে যাচ্ছি। 5 দিন ব্যাপী চলা উৎসবে আয়োজন করা হয় হাতিদের দৌড় প্রতিযোগিতা ও পোলো খেলারও, যা উপভোগ করতে জড়ো হয় শত শত মানুষ। হাতিরা বল নিয়ে খেলছে, অনেক সময় আবার একে অন্যকে তাড়া করছে। বল চলে যাচ্ছে বাউন্ডারির বাইরে। খুবই মজা পাচ্ছি এখানে এসে। এদিকে উৎসব সফল হলেও হাতিদের নিয়ন্ত্রণে মাহুতদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলে প্রাণী অধিকার বিষয়ক কর্মীরা। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়ে হাতিদের নিয়ন্ত্রণের পদ্ধতি মোটেই ক্ষতিকর নয় বলে জানিয়েছেন মাহুতরা। শিরিন আক্তার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সংবিধানে পরিচালিত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সাইপানকে বলা হয় শান্তির স্বর্গরাজ্য। এর কারণ, এই দ্বীপে জনসাধারণের মধ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহারের কোনো প্রবণতা নেই। তবে সম্প্রতি মার্কিন আদালত দ্বীপটিতে অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে দিলে অভ্যন্তরীণ নিরাপত্তাহীনতায় ভোগেন
স্থানীয়রা। যদিও যুক্তরাষ্ট্রের দাবি, মানবাধিকার রক্ষার স্বার্থে এই শিথিলতা জারি করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সাইপান স্বায়ত্তশাসিত রাষ্ট্র হলেও তা পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের আইন ও সংবিধান অনুযায়ী। মার্কিন আইনে আগ্নেয়াস্ত্র ব্যবহারের স্বাধীনতা দেয়া হলেও এখানকার মানুষ অভ্যন্তরীণ শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সবসময় অস্ত্র ব্যবহারের সংস্কৃতি এড়িয়ে গেছে। তাই 60,000 জনবসতির এই দ্বীপটি পরিণত হয়েছে শান্তির স্বর্গরাজ্যে। সাইপানে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অস্ত্র ব্যবহার করে থাকে, যাদের প্রধান কাজ অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা তদারকি করা। অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে স্থানীয় সরকার দ্বীপবাসীর মানবাধিকার লঙ্ঘন করছে বলে সাবেক এক মার্কিন সেনা কর্মকর্তা অভিযোগ তুললে এই দ্বীপটির দৃশ্যপট পাল্টে যায়। এই অভিযোগের প্রেক্ষিতে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র আদালত সাইপানে অস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা তুলে দেয়। এরপরই 19 বছর বয়সী ইথান সানচেজের বাবা নিরস্ত্র জেমস ডাকাতের গুলিতে প্রাণ হারান। এতে পুরো কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমাদের দ্বীপটির মানুষ ভীষণ শান্তিপ্রিয়, তাই নিজেদের সঙ্গে অস্ত্র রাখার কোনো প্রয়োজন নেই। আইন অনুযায়ী দ্বীপের কেউ এখন অস্ত্র রাখতে চাইলে প্রতিটি অস্ত্র বাবদ $1000 নিবন্ধন ফি দিতে হবে। পরে পুলিশ যাচাই বাছাই শেষে ঠিক করবেন এই অস্ত্র তাকে দেয়া যাবে কি যাবে না। তবে পুলিশ স্বস্তি প্রকাশ করে জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর হাতে গোনা কয়েকজন অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন। এখানে আইনের শাসন ঠিক রাখতে আমাদের কঠোর হতেই হয়, কিন্তু সবার পরিবার আছে, প্রিয়জন আছে, আমাদের কেউই কোনো সহিংসতা দেখতে চায় না। অস্ত্র আইন শিথিল করার পাশাপাশি সাইপেনে সম্প্রতি বহু মানুষ ভিড় করায় বেশ সতর্ক অবস্থানে আছে পুলিশ। পরিস্থিতি যাই হোক না কেন, তা কার্যকরভাবে মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানান তারা। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এই পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। প্রথমবারের মতো মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা নির্যাতনের অভিযোগ আমলে নিয়ে চলছে তদন্ত। অভিযুক্ত 4 পুলিশ কর্মকর্তা গ্রেফতার। ইস্তাম্বুলের নাইট ক্লাবে হামলাকারীর ছবি প্রকাশ, তল্লাশি অভিযান জোরদার। নিহতদের স্মরণে চলছে শ্রদ্ধা নিবেদন। উত্তর কোরিয়া কখনোই যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষমতা অর্জন করতে পারবে না, দাবি ট্রাম্পের। প্রথম দিনেই ওবামার বহু নীতি বাতিল করবে ট্রাম্প, বললেন স্পাইসার। এবং যুদ্ধবিরতি সত্ত্বেও বিদ্রোহী ও সিরীয় সেনাদের লড়াই অব্যাহত। সরকারের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে আসন্ন শান্তি আলোচনা বর্জনের হুমকি বিদ্রোহীদের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়।